নতুন রূপে ফিরছে আওয়ামী লীগ, রাজনীতিতে নতুন জোটের অভ্যুদয়। আওয়ামী লীগ যে কৌশলে জামায়াতকে শেষ করতে পারে নাই, বিএনপি সেটাকে বড় অস্ত্র ভাবছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন জোট গঠনের আলোচনা। জাতীয় পার্টির বিভক্ত অংশসহ ডজনখানেক ছোট বড় রাজনৈতিক দলকে নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ চলছে। এই জোটের সম্ভাব্য নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট। আজ সোমবার রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে জোটটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে ঘোষণার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজনৈতিক পটভূমি, জাতীয় পার্টির বিভক্তি এবং ভবিষ্যতের ক্ষমতা সমীকরণ। জোট গঠনের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টি জেপি এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তারা গত কয়েক মাস ধরে বিভিন্ন ছোট ও মাঝারি দলের সঙ্গে আলোচনা চালিয়ে আসছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মূলধারা এই জোটে নেই। ফলে জোটের শক্তি নিয়ে প্রশ্ন উঠছে। এরশাদের মৃত্যুর পর থেকেই দলটি নানা পর্যায়ে ভেঙে এসেছে। রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ ও জিএম কাদের, তিন পক্ষের মধ্যে ক্ষমতা ও নেতৃত্বের টানাপড়েন দীর্ঘদিনের। আওয়ামী লীগ সরকারের তিনটি বিতর্কিত নির্বাচনে জাতীয় পার্টি কখনো বিরোধী দল, কখনো ক্ষমতার শরিক হওয়া দলটির রাজনৈতিক অবস্থানকে আরও জটিল করেছে। বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভাঙা অংশগুলো নতুনভাবে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করছে। জোটে যোগ দিতে পারে এমন দলগুলি হল জনতা পার্টি, মুসলিম লীগের অংশ, এনপিপির অংশ, নেজামে ইসলাম পার্টির অংশ, ইসলামিক জোট, মানবাধিকার পার্টি, জাকপার অংশ, ন্যাক ভাসানির অংশ, গণ অধিকার পার্টির অংশসহ আরও বেশ কিছু নিবন্ধনহীন ক্ষুদ্র দল। এদের বেশিরভাগেরই মাঠ পর্যায়ে তেমন প্রভাব বা সাংগঠনিক শক্তি নেই। জোটের উদ্দেশ্য নতুন ক্ষমতার সমীকরণ নাকি নতুন রাজনৈতিক শক্তি? বিশ্লেষকরা বলছেন, এটি হয়তো পরিবর্তিত ক্ষমতা দৃশ্যপটকে সামনে রেখে জাতীয় পার্টির ভাঙা পক্ষগুলোকে পুনর্গঠনের উদ্যোগ। উদ্যোক্তারা অবশ্য দাবি করছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনা এবং নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলাই তাদের উদ্দেশ্য। তবে ইতিহাস বলছে, বাংলাদেশের ক্ষুদ্র দলগুলো বেশিরভাগ সময়ই জোটকে রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সবচেয়ে বড় অনিশ্চয়তা জিএম কাদেরের অবস্থান। জাতীয় পার্টির সবচেয়ে শক্তিশালী অংশ এখনও জোটের বাইরে। জিএম কাদের আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে মনে করা হচ্ছে। ফলে নতুন জোটের রাজনৈতিক ওজন সীমিত থেকে যেতে একাধিক ক্ষুদ্র দলকে নিয়ে জোট পরিচালনা করা কঠিন। নেতৃত্ব নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, নির্বাচনে অংশগ্রহণ এসব প্রশ্নে বিরোধ সৃষ্টি হওয়াই স্বাভাবিক। বাংলাদেশের ইতিহাসেও এমন জোট বহুবার কয়েক মাসের মধ্যেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আগামীর বড় প্রশ্নগুলো হল, জোটটি কি নির্বাচনে অংশ নেবে? কার নেতৃত্বে নির্বাচন করবে? জিএম কাদের কি পরে যুক্ত হবেন? জনগণের কাছে জোটের গ্রহণযোগ্যতা কেমন হবে? এটি কি স্থায়ী হবে নাকি স্বল্পস্থায়ী রাজনৈতিক পরীক্ষা মাত্র? জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, বা আগের মতো আরেকটি স্বল্পস্থায়ী জোট হিসাবেও শেষ হতে পারে। সবকিছু নির্ভর করছে জোটের ঐক্য, রাজনৈতিক অবস্থান, নেতৃত্ব এবং জনগণের গ্রহণযোগ্যতার উপর। যেই স্ট্র্যাটেজি দিয়ে আওয়ামী লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই, বিএনপি এখন অল আউট সেই ফেইল্ড স্ট্র্যাটেজিকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড মির্জা গালিব। সোমবার ৮ ডিসেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। মির্জা গালিব বলেন, রাজনীতিতে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের বাইরে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব জাতি ইতিহাসে বিশেষ সময়ে বিশালতা দেখাতে পেরেছে, তারা সময়ের চাইতে এগিয়ে যেতে পারছে। দুইটা বিশ্বযুদ্ধের পরেও ইউরোপীয় রাষ্ট্রগুলো একসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন চিন্তা করতে পেরেছে। নর্থ সাউথের মধ্যে সিভিল ওয়ারের পরও আমেরিকা নিজেদের ফেডারেল রাষ্ট্রকাঠামো ধরে রাখতে পেরেছে। তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হল আওয়ামী লীগের ফ্যাসিজমকে সরিয়ে একটি দ্বিদলীয় রাজনৈতিক সিস্টেম তৈরি করা, যে সিস্টেম পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে একসঙ্গে দেশের জন্য কাজ করবে।
বিভিন্ন ভুল ত্রুটি সীমাবদ্ধতা থাকবে, কিন্তু আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামায়াতের যে রকম দা কুমড়ো সম্পর্ক ছিল, বিএনপি ভার্সেস জামায়াতের মধ্যে সেরকম বাজে সম্পর্ক যেন আর না হয়। গালিব বলেন, কিন্তু দুঃখজনক হল বিএনপি আর জামায়াত দুটো দলই একটু একটু করে অত্যন্ত অস্বাস্থ্যকর সম্পর্কের দিকে এগোচ্ছে। এ কাজে শুধু দুই দলের আবেগী সমর্থকেরাই নন, বরং বড় বড় নেতারাও ফিউয়েল যোগাচ্ছেন। শিবিরের কেন্দ্রীয় নেতারাও ছাত্র রাজনীতির বাউন্ডারি ভুলে গিয়ে তারেক রহমানের বক্তব্যে সমালোচনা করতেছেন। একজন জাতীয় নেতার বক্তব্যের কাউন্টার দেওয়া একটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের জুরিসডিকশনের মধ্যে পড়ে কিনা সেই আলোচনা নেই কোথাও। জামায়াতের কেন্দ্রীয় নেতারাও একেবারে ব্যক্তি পর্যায়ে তারেক রহমানকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। বিএনপির সকল পর্যায় থেকেও জামায়াতকে আওয়ামী লীগের ভাষায় মুক্তিযুদ্ধ আর একাত্তর নিয়ে আক্রমণ করা হচ্ছে। সেই একই লাইনে যোগ দিলেন তারেক রহমান নিজেও। যে স্ট্র্যাটেজি দিয়ে আওয়ামী লীগ জামায়াতকে শেষ করতে পারে নাই, বিএনপি এখন অল আউট সেই ফেল স্ট্র্যাটেজিকেই নিজের সবচেয়ে বড় অস্ত্র ভাবতেছে। গালিব আরও বলেন, বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। ইউরোপের অনেক দেশ যেখানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে সমস্যায় আছে, আমাদের সেখানে বরং তারুণ্যের মেলা। এই কর্মক্ষম জনসম্পদকে মোটামুটি ভালোভাবে ব্যবহার করতে পারলে আগামী ১-২ দশকের মধ্যে আমরা সত্যি সত্যি উন্নত দেশ হয়ে যেতে পারব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ লাগবে। দুটো বড় সিভিল দল দরকার। পোস্টের শেষে তিনি বলেন, প্রিয় বিএনপি এবং জামায়াত নেতৃবৃন্দ, আমাদের পোস্ট হাসিনা দমকতন্ত্রে আমরা আপনাদের একজনের সাথে আরেকজনের সুস্থ প্রতিযোগিতা দেখতে চাই, ঘৃণা আর শত্রুতা নয়। দয়া করে শুধু এই একটা নির্বাচনে কিভাবে জিততে হবে এটা নিয়ে না ভেবে দেশটা আগামী 10 বছর পর কোথায় যাবে, চোখটা সেখানেও একটু রাখেন প্লিজ।